নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 51 শেষাংশ। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকালের অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বাইরে চলে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখলো ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামের ছোটোখাটো ভুলভ্রান্তি নিয়ে 2 থেকে 4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত হয়ে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে। কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিরহাজে তামিমের প্রতি তীব্র আকর্ষে তানভীরের মেজাজ সঙ্গী। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ, তার চেয়ে বেশি রাগ হয়েছে বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা যতটাই শৃঙ্খলায় আচরণ করে তাহলে সেটা নিশ্চিত গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন মেঘেদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টুমি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর কিংবা আবির বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবেই কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতা ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝার কোনো উপায়ও নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতে বন্যা মেঘের তুলনায় অনেক গুণে পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু একটা আশা না পেলে তখন বুকের ভিতর যে আঘাতটা লাগে, সেটাই সে বুঝতে পারছে এখন। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধ বিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো কোনো ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটাই বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার ওপর রাগ ছেড়েছে। যদিও পরে সবটা জেনে তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিয়ে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করে বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের অষ্টপুষ্ট প্রশস্ত হলো। মাথার যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তে গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয় ভয় বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে আর পায়ে মাথার ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখন হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেয়ে কোথায়? হাসপাতালে আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আছি। তুমি কি করছো? ভার্সিটিতে এসেছি। মেয়ে কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে এসেছে। কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বোনকে ফোন দেব, তখন কথা বলে নিও। আচ্ছা। আর একটা কথা জিজ্ঞাসা করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞাসা করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতে তানভীর নিষেধ করে দিয়েছে, কিন্তু ভার্সিটি সেই 2 বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞাসা করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকে সাবধান করে ফেলেছে। বন্যা ধীরে কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞাসা করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি এসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতেই ঘুরতে গিয়ে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে কুকি, কানা নাকি? দেখে চলতে পারো না? বন্যা ফোন কাটে নিয়েই চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গোছানো, পরনে শার্ট আর ওপরে অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি আসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে চলে যাচ্ছিল। বন্যা সূক্ষ্মনেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা চালচলনে হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনের খটকা লাগছে। তাছাড়া বন্যা সেখানে দাঁড়িয়েছিল, সেখানে সচরাচর কেউ হাঁটাচলা করে না। তবে এই ছেলে কেন এদিকে আসবে? এই ছেলেটাকে দেখি বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেটাকে দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না।
ছেলেটা অনেকটা দূর চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিরাজের সাথে প্রথম দেখার ঘটনাটা মনে পড়ে গেছে। মিরাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসে নিজেই যেমনভাবে ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেটাও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের ওপরই রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্ততপক্ষে দুটো কথা বলতে পারতো। তানভীর পুনরায় কল করেছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না। সত্যি কথা বলবো? আসবো আমি? আরে না, সত্যি কিছু হয়নি, আপনি কি আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কিরে তুই ওই লতিফ ভাইয়ের প্রেমে পড়েছিস? বন্যা কপাল করছে রাজভারী কণ্ঠ শুধালো, লতিফ ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিনি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লতিফ ভাইয়া। 4th বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তাকে কথা বলছিলি রে? বন্যা রেগে গেল। কোনো কথাই বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়ে গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিসা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতেও চাই না, এমনকি তোদের সাথেও কথা বলতে চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমেদ খান চলে যাওয়ার পর আরও 2 থেকে 3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিয়া খান আজ কম বেশি কথা বলছিলেন। হালিমা খানের সাথেও পরিচয় হয়েছে। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিয়া খান আর হালিমা খান দুজনেই বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছর দূরত্বের পর হুট করে এই বাড়িতে চলে যাওয়ার ওনাদের কাছে স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরের ন্যায় মরিয়ে আছে। সেই পাথর না গড়লে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমেদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও 2 ভাবি খুব আন্তরিকভাবে সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে এসেছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে। হঠাৎ দেখা হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না, তবে ভাইয়ের প্রতি ভালোবাসা কোনো কমতি নেই তার। অন্যদিকে আদিপ আবদার করার একমাত্র জায়গা হচ্ছে আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা। এখন তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে 2 ভাই বোনই থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খান অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ শুরু করলেন। ইকবাল খান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে পারছেন না। ওনার চোখে বেশি উঠেছে বহু বছর আগের আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে দেখতে হবে এটা ইকবাল খান কখনো কল্পনাই করেনি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাত পায়ের অবস্থা বোঝার জন্য। মাথার চাপ বেশি খেলেও হাত পা খুব একটা বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্ট থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধে হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছু খায়নি। সে যে আবিরের পায়ের কাছে বসেছিল সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। 2 হাতে 2 হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত হয়ে মাথা রেখেছে। অমতো আখিতে আবিরের অভিমুখী চেয়েই আছে, নাক অব্দি ওড়না টানা। আখির চোখ স্থির, প্রয়োজনে বাইরে একটার জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখে থেকে আর কোনো কথাই বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনের সামনে মেঘকে 2 একটা কথা বলবে এমন কোনো পরিস্থিতি নেই। কেউ আবিরের পাশ থেকে উঠতে যাচ্ছেই না।
বিকেলে হালিমা খান আকলিমা খানের সাথে সাথে বাসায় গিয়ে রাতে রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে এসেছেন। ইকবাল খান সাথে আসছেন। আলী আহমেদ খান অফিস থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। মালিহা খান ও মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছেন। আলী আহমেদ খান নিজেও দুবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি হয়ে বলল, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানে থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে দিয়ে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা, আসতেছি, কিন্তু তুমি বোনের সাথে কোনো রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরের মেয়েটা দিন দিন আরও বেশি জেদি হয়ে উঠেছে। আমি এখনই আসতেছি। 20 মিনিটের মধ্যেই তানভীর হাসপাতালে এসেছে। মেঘ তখনও কুটুসিটি মনে বসেই আছে। তানভীর ঢুকতে মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠ বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ারে নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণে বাসার মানুষের চোখে সন্দেহ সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর 2-1 মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝিয়েছেও, কিন্তু মেঘ মাথা দিয়ে না ছাড়া আর কিছুই বলছে না। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে হালিমা খানকে থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে এসেছে। 1 কাপ মালিহা খানকে আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কোনো কথাই নেই। 2-1 বন্যার সাথে কথা হলেও বাসার ফোন ফেলে আসায় কলও দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা, ওয়ালাইকুম আসসালাম। কী রে, কেমন আছিস? শুনলাম আবির ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, এখন কেমন আছেন? মেঘ গলা দিয়ে কথা বেরোচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কান্না করতে করতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। তুই কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল। ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছে না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ কতটা অস্বাভাবিক কিছু নয়। এই ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5 থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কীভাবে স্বাভাবিক পরিস্থিতি শান্ত থাকবে বলতো? উনি আমার থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিরাজের ওপর এত রাগ হচ্ছে। এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিরাজের যা করার করে ফেলেছে। মানে? গতকাল থেকে মিরাজের কোনো খোঁজ খবর নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 2 থেকে 3 দিন পর ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে নিষেধ করেছে। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছি না। মেঘার বন্যা প্রায় 30 থেকে 40 মিনিট কথা বলার পর ফোন এনে তানভীরকে ফোন দিয়ে এসেছে। কোনো রকমের রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ করে মাত্র বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গুছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে ওপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে, সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একেবারের জন্য নিচে আসছে না। আদি 2 থেকে 3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসছে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল, দরজার সামনে থেকে ডাক দিল, আপু বলে ডাকতে ডাকতে ঢুকে পড়ল। মেঘ টেবিলের উপর 2 হাতে মাথা ঠেকে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরে বুঝলো মেঘের ফু পাচ্ছে।
মিম যথাসাধ্য মেঘের চুল ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? মেঘের কান্নার তো তীব্রতা বাড়ছে, আরও বেশি ফুফাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাঁধহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আসছে। অনেকক্ষণ পর মৃদু স্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আমির ভাইকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আকস্মাৎ আশ্চর্য নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইকে ভালোবাসো? হুম। কবে থেকে? দেশে আসার পর থেকে। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন, তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্য উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলেছে তোমাকে, ভাইয়ের কপালের অ্যাক্সিডেন্ট লেখাচ্ছিল, তাই করেছে। চলো তো। না, আমি যাব না। মিম দুহাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সাথে, আমি একটু দেখি ভাইয়ের সাথে তোমার কেমন মানায়। মিম সিক্ত আঁকিতে তাকিয়ে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানার কারণে মেঘের হাত খোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরে রূপ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়ি পর্যন্ত এসে চিন্তিত কণ্ঠে শুধালো, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো? আর আবির ভাই বা কি? কথা সম্পূর্ণ করার আগে মিম এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলে উঠল, ভুলেও যদি বাসার কারো সামনে এ ধরনের কথা বলিস তাহলে খুন করে ফেলবো তোকে। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে এসেছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনী এক উজ্জ্বল সৃষ্টতার বিচরণ, মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগের আখি জোড়া তাতে গাঢ় হয়ে কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটাই দেখছিল। আবির ছবির মালিক বহু বছর আগে আবিরের হৃদয়ে স্থান নিয়েছে। আকস্মাৎ শব্দ হয় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবে ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আমাকে বল আমাকে খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ধরে রুম সেরে বাড়িয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখেছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণ আমার কথা মনে পড়লো? মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রী মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, কেন, তুই পেটনি সেজে আমাকে ধাক্কা মেরেছিলিস নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচে আহম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই এই আর কাঁদবি? 2 দিন যাবত তো কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাঁদাই, এসব প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে আনবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপর হাত রেখে কিছুক্ষণ সরিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, আর তুই যে এভাবে কাঁদছিস সেবেলায়? মেয়ে কাঁদতে কাঁদতে আবার বলতে শুরু করলো, আমি ভুল করেছি, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিরাজের সঙ্গে আর কখনো কথাই বলবো না।
কারোর সাথেই মিশবো না। আবির রাগান্বিত স্বরে বলল, ভুল তুই বা আমি করেছি। সেদিন আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তোকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়াক্ট করা ঠিকই হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজেবাজে কথা বলবেন না। আজেবাজে কথা কি বললাম আমি? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে, আমি কি আসতে পারি? আমি তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টা সরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিলের থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে তুলল। খাইয়ে দেবে নাকি আবির ভাই নিচে নিচে খেতে পারবে, এই নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, আমি খাইয়ে দেবো? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেরে আমার বউকে প্লেটটা দিয়ে দে, সেই না হয় খাইয়ে দেবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগি স্বরে বল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দেব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটার ব্যাপারে। আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও থাকে তাতে আপনার কি? আপনার মতো তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিয়েছিস? না, জীবনও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকটাকে কথা বলছে। এখন বাসার অন্যদের ঠিক হবে কি না কে জানে, কিভাবে আনবে সেসব নিয়ে এই বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে মিম আবার ছুটে এসেছে। মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগে সরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান আবিরকে দেখতে রুমে এসেছে, সাথে মালিয়া খানও এসেছেন। আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুফি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না আপনি ওনারই বোন, সরি উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুফি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুফিদের বাসায় সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষা করানো দরকার পড়বে না, প্লিজ। পরবর্তী শেষ হয়ে গেল। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।